কি হয়েছে মা পায়েল, ওরকম চেতে যাচ্ছিস কেন? চাটবে না? তুমি যে কাজ করলে তো বলার বাইরে। কেন, আমি আবার কি করলাম? সবকিছু ঠিকঠাক চলতেছিল, আমি তো মোটামুটি এদের থেকে 1 টাকা কম নেবো না, সেইভাবে ঠিকঠাক হয়েছে। ও বাবা, এসে তুমি ঝপাত করে ভয় পেয়ে গেলে। ভয় পাবে না? ও কি কথা বলছিল শুনেছিস? কি কথা? ও বাবা, কেন ওই যে ওই সাদা চুলালা, ওই কি যেন নাম? কিরণ? হ্যাঁ। তা বলতে পারলে না কিরণ আমার বন্ধু হয়? না মানে, বন্ধু বললেও কি বিশ্বাস করতো নাকি? তুমি সে আইসো খালি খালি, আমি দেখতে টাকা ভরে নিয়ে যেতাম, হ্যাঁ তাতেই দেখ কাজ হতো, খালি খালি আইসো। শোনো পায়েল, আমি একটা কথা বলি। তুমি আবার কি বলবা? এদের যেরকম ভাবিছো সেরকম না। দেখতে নরম প্রকৃতির মানুষ, কিন্তু আসলে আর একটা বিষ দাঁত, বুঝতে পারিছো? মাটির দাঁতের যেরকম শিকড় থাকে সেই অনেক দূর অব্দি, সেই কেস এদের। এদেরও এরকম হালকায় নিও না, এরা জমদুদিতে কম না। ঠিক ঠিক ধরেছিস রে তুই। তুমি কি করে জানলে? আমি মানুষদেরকে বলে দিতে পারি যে এর কষা পায়খানা হয় কি পাতলা পায়খানা হয়। এসব কি কথা বলছিস? ও হয়েছে, তোমাদের আর কথাবার্তা বলার দরকার নেই, এক্ষুনি খাইয়ে উঠেছি, কেন সব বমি হয়ে যায়। কি সব কথা মারি, কি সব কথা। বলছি, তুই কি করে বুঝলি এরা একটা জমদূত? দাদু এসে সব পান মেরে দিল। এদের বাড়ি মেয়ে ছেলে কয়টা আছে? ভবের পরে একটা, ওই একটাও থাকতো না। ও তো রান্না করার জন্যে এরা আশ্রয় দিছে। এরা একটা কিলবিষ, বুঝতে পারিস? কিলবিষ মানে এরা যা শেয়ানা মাল, মেয়ে ছেলে থাকতেও ভয় পায়। আমরা তো মেয়ে ছেলে মানুষের ভয় পাই, ভাবি কি জমের আর এক রূপ, কিন্তু এরা তো তার তো এক কাটি উপরে। এদের মেয়ে ছেলে ভয় পায়, তাহলে বোঝো এরা কি মাল। আর এদের কাছ থেকে 6-7 লাখ টাকা নেবা মানে কি ফাজলামো নাকি? বলছি টাকা পয়সা দেবে না? যা দেয় তাই নিয়ে কেটে ওঠো, বুঝতে পারিস? তাল ভালো না, বেশি খিরতিড়িবিড়ি করলি আমার তো মনে হয় রাতের অন্ধকারে তোমার আর আমার কিডনি খুলে রেখে দেবে। ওই শালা বলিস কি? তাই না তাই কি? আমার এখনো বিয়ে হয় নাই, 3 তারিখ সব ঠিক হয়ে গেছে। এখন এই সময় যদি আমার কিডনি কাটে নিয়ে যায়, এমনিতেই শালা আমি কমজোরি মানুষ, তারপরে একটা কিডনি কাটে নিয়ে গেলি, ও শালা আমার তো বিয়ে এমনিতেই হবে না। তুই যা কথা বলিস সে তো রাত্রি আমার ঘুম হবে না। ঘুমায়ও না, অর্ধেক রাত্রে তুমি ঘুমাও, অর্ধেক রাত্রে আমি ঘুমাই। এর জায়গায় পাহারা দিতে হবে। এরা আমাদের ডাকিছে খালি খালি না। মানে আমার তো মনে হয় তোমার একটা কিডনি খুলবে, আমার একটা কিডনি খুলে বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা আমাদের হাতে ধরাই দেবে। হে, কি 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 কথা বলছিস তুই? ঠিকই বলছি, এদের তালতুল ভালো না রে বাবা। আমার কিন্তু ভয় থাকে। ওই যে দেখিস মুরগির চুলির মতন যেটা কটকটে চুল আছে, ওইটা হচ্ছে যত নষ্টের গুড়া। ওরে তুমি এদের আর কি দেখিস? এর থেকে ছোট ছোট বাসুরির মতন কয়টা আছে, সেই কয়টা হচ্ছে একদম মাজালি মাজালির মতন। মাজালিতে কামড় দিদি কেরম চুট করে ওঠে, ফুলিয়ে ওঠে, সেই রকম। ও 3-4 তো দেখো নাই, ওগুলো আর একটা মানে সেই কি আর বলবো, ভীমরুলিতে কম না। তার জন্য বলতেছি তাড়াতাড়ি কেটে ওটাই ভালো। এই যে আমার নাতিনটা বোঝে না, হ্যাঁ? শোনো, বাইসে থাকলে পয়সা অনেক পাওয়া যাবে, আর রাতের অন্ধকারে কোনো কিছু গায়েব করে দিবি, তখন আর পয়সা দিয়েও পাওয়া যাবে না। ঠিক বলেছিস, কালকের ভিতরে যে করে হোক মোটামুটি সালিশি করে টাকা পয়সা নিয়ে কেটে উঠতেই হবে। তোমার নাতিরি ডাকিয়ে সে কথা বলো। মা পায়েল, ডাকছো কেন? যদি কি শুনে যা। আমি এখন ঘুমাবো। আরে ঘুমাস কেনে পরে, তুই এদিক আয়। কি হয়েছে আবার? শোন মা শোন, বলো। বলছি কি মা, কালকে মিটিং টিটিং হওয়ার পরে যে কয় টাকা দেয় সেই কয় টাকা নিয়ে চলে গেলি হয় না? এদের বাড়ি থাকা বড় রিক্স। কিসের রিক্স? আমি তো কয়দিন রয়েছি, কোনো তো সমস্যা নেই। ওরে বাবা, ও তোরে কিছু করতেছে না, আমারে আর এরে ছাড়বে না। আজকে রাত্রি তো মনে হয় আমরা ঘুমাতে পারবো না। কেন? শুনেছি নাকি এরা ভারী ডেঞ্জার মানুষ, মানুষের কিডনি খুলে বিক্রি করে দেয়। আরে এসব ফাও কথা, ওইসব তো গুজব আমি উঠেছি। ওই যে ওই ইটা গেছিল বেঙ্গালুরি, তখন আমরা এসব গুজব উঠেছি। না বাবা, বললেই হবে না, আমার ভারী ভয়। তুমি যা বলছো, হ্যাঁ, ওরা যদি 1-1.5 লাখ টাকা হাতে ধরাই দিয়ে পাঠাই দেয়, তাই তুমি মানিয়ে নেবা? বলছি বাচ্চা থাকলেই পয়সা ইনকাম করা যাবে, কিন্তু এদের তাল ভালো না, বুঝতে পারিছো? কোথা থেকে কোন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই দেবে, সারা জীবন একদম ওই ক্যাঙ্গারুর মতন লাফায় লাফায় চলতে হবে। বলছি দাদু, তুমি এত ভয় পাও আর এই ভেউকুড়েদের সাথে নিয়ে এসে কিসের জন্য? তোমরা যাও তো দেখি, আমি টাকা পয়সা আদায় করে নিয়ে আসবানি। ওমা তুই পারবি না, এদের দ্বারাই তুই পারবি না। এরা তোরে কোনো সময় কি খাওয়াই দেবে, বুঝতে পারিস? তারপরে কেন সারা জীবনে এই বাড়ি তুই ওই কাজের মাসি হয়ে থাকিয়ে গেলি। কি বলছো? দেখিস না এই বাড়ি এই যে ঢ্যাবনার বউ কাজ করে, সারাদিন গরুর মতন কাজ করে, কি করে কাজ করে? ওরে মন্ত্র খাটাইছে, ওরে ওই যে হোমিওপ্যাথিক না কি ওষুধ খাওয়াইয়ে খালি সারাদিন গরুর মতন খাটায়, জামা কাপড় ধোয় এতদিক মানছির আর রান্না করায়। দেখেছিস ওরে কি এই বাড়ি কোনো দরজা দেশে? হ্যাঁ, সেই তোর বিয়ের সময় আসলাম একই শাড়ি পরা, এখনো একই শাড়ি পরা, বুঝতে পারছিস? ওরে গরুর মতন খাটায়, তোর অবস্থা ওরকম না করে। তার জন্য বলছি যা দেয় নিয়ে টিয়ে কেটে পড়। এদের তাল ভালো না, বুঝছিস? কেটে ওঠো। সত্যি তোমরাই না মনের ভিতরে ভয় ঢুকাই দাও। ওইসব ভয় ঢোকাঢুকি নাই, কিছু খাতি ফাতি দিলি পরে খাবি না, বুঝতে পারিস? আচ্ছা। সকালবেলা মিটিং করে সকালে করা সেদ্ধ ভাত সবার সাথে একসাথে বসে খাইয়ে টাকা পয়সা যা দেয় নিয়ে হাঁটা দেবো। ঠিক আছে। আর কিরণে ভাবিছি কি, ওই একটা ব্যবসা ধরাই দেবো। তা এখন টাকা পয়সা কিছু না দিলে কি করে ব্যবসা ধরাই দেবো? ওই শোন, এক কাজ করিস কিনে, যা দেয় ওখান থেকে আমার 1,00,000 টাকা দিয়ে আর বাদ বাকি ওরে দিয়ে ওরে বলিস কিনে ওর বাবার গরুর ব্যবসায় উন্নতি করতি। গরুর ব্যবসা?
আরে মা, ও ব্যবসায় কোনো লস নাই, বুঝতে পারিস? খালি খাবে ঘাস আর মারবে না তো। ও যে টাকায় কিনা সে টাকায় বিক্রি হবে। তাই বলে গরুর ব্যবসা? লোকে আবার বলবে না যে তোর বর গরুর ব্যবসা করে নাকি? তখন আমার লজ্জা করবে না? ওরে শোন, ওই যে ফালতু সাইন্টিস্টে গরুর ব্যবসা খারাপ না। যা ভালো বোঝো, কিন্তু তুমি আমার আর কি দণ্ডে মানিয়ে নেবা তো? মানে নিয়ে আসার আর কোনো উপায় নাই তো। তাহলে ঠিক আছে, টাকা পয়সা না হলেও চলবে। তাহলে আর ঝামেলা কি? ওই কথাই থাকলো, সকালবেলা যা দেয় মোটামুটি নিয়ে হাঁটা দেবো। ঠিক আছে দাদু। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে বাবা, এইটুকু সাহায্যের জন্য তুমি ধন্যবাদ দিচ্ছ? না না, আমি যে আমার পুরনো পেন্ডিং টাকাগুলো এত তাড়াতাড়ি পেয়ে যাব শুধুমাত্র আপনার জন্য। ওটুকু তো আমার কর্তব্য। অনেক অনেক উপকার হয়েছে স্যার। এই টাকাগুলো এখন বাড়িতে পাঠিয়ে দিতে পারলে আমার ডাইভোর্সের কাজটা শেষ হয়ে যায়। তা বলছি পাদু, তোমার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করাটা ঠিক হবে না, তবু আর কি জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, বলেন। বলছি, বিয়ে টিয়ে করাটার আর কোনো ইচ্ছা আছে নাকি? না স্যার, একটা করেই যন্ত্রণা, আর আমি বিয়ে করতে চাই না। আরে না না, যদি তুমি করো আমার জানাশোনা যদি মেয়েটে থাকে খুঁজে টুজে দিতে পারি। স্যার, আপাতত তো ইচ্ছা নেই। এখন একটু ভবিষ্যৎটা গড়ে তুলি, বাড়ির পরিস্থিতিটা একটু ঠিক করে ফেলি, তারপরে যদি দেখা যায় আমার মনের মতন কাউকে পেয়েছি তখন দেখবো। এখন আর বিয়ে থিয়ে করার ইচ্ছা নেই, আর ভবিষ্যতেও ইচ্ছা নেই। পরেরটা পরে দেখা যাবে। সে তুমি যা করো বাপু তা করো, আমার মেয়েটাকে কিন্তু পড়ায় কিন্তু একটু পাশ করাই দিও। ও নিয়ে টেনশন করবেন না, ওর পড়াশোনার দায়িত্ব আমার। ওকে ফার্স্ট র্যাঙ্ক আনার দায়িত্ব আমার। তা বলছি, মেয়ের মাথাটা কেমন? পড়াশোনা মাথায় ধরে কি ধরে না? না না, খুব ভালো, একবার পড়ালেই মনে থাকে। হ্যাঁ, আমার মেয়ের তো ছোটবেলা থেকে আমরা মোবাইল দিইনি, তার জন্য ওর মোবাইল দিকে মনোযোগ যায় না, শুধু পড়াশোনার দিকেই মনোযোগ। তার জন্যই বোধহয় একবার বললেই মাথায় ফিট হয়ে যায়। বলছি বাবা, খাওয়া দাওয়া করে উপরে যা রেস্ট করো। বলছি কি স্যার, এখন তো টাকাটাও পেয়ে গেছি, আর কোয়ার্টারটাও মনে হয় পেয়ে যাবো। তা আমার ওই কোয়ার্টারে চলে গেলে হয় না? এই দেখো, তোমার আগেই কি বলেছি, ওইসব কোয়ার্টারে হাবিজাবি খাবার খেয়ে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি আমার বাড়ি থাকো, কোনো টেনশন নেই। তাহলে বলছি স্যার, ওই খাওয়া দাওয়ার বাবদ কিছু টাকা নিতে হবে মাসে। এ কেমন কথা বললে তুমি? তুমি তো পর করে দিলে। হ্যাঁ না মানে স্যার, রোজ দিন এইভাবে ফ্রিতে খাওয়া ভালো লাগে না। আসলে বাবা, তুমি আমাদের নিজের মানুষ মনে করো না। নিজের মানুষ মনে করলে এসব টাকা পয়সার কথা কি বলতে? তাহলে স্যার ঠিক আছে, আমিও মাঝে মাঝে বাজার টাজার করবো। হ্যাঁ, সেটা করতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু টাকা পয়সার কথা আর কোনোদিন বলবা না, কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা স্যার। যাও, হাত পা ধুয়ে আসো, খাওয়া দাওয়া করে রেস্ট করো। ঠিক আছে। এই বিনা, এই হোমওয়ার্ক যেগুলো দিয়েছি করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি। ঠিক আছে। বলছি আমার বান্ধবীরা আসলেই পড়তে বসবো স্যার। কেবল তোমাদের স্যার অফিস থেকে আসলো, একটু জিরাতে দাও, তারপরে পড়াশোনা করো। আচ্ছা বাবা। তাই তো পাদু? না না স্যার, ও নিয়ে কোনো অসুবিধা নেই, পড়াশোনা করাবো, তাতে আবার কিসের কষ্ট? বললে হবে না, তোমার ভিতরে ট্যালেন্ট আছে। বলছি স্যার, আমার ছেড়ে দিন, আমি সেটা বাড়ি চলে যাব। আমার বউ বাচ্চা আছে, আমি আর কোনোদিন এসব আকাশ কুকাশ করবো না, আর ওই এমএলএর বউর সাথে আর আমি আর কাজ করবো না। তোরা ছেড়ে দিয়ে আমার কি লাভ বল? তোরা যদি আরো হাইকোর্টে চালান করি, বুঝেছিস, তাহলে আমার প্রমোশন হবে, কিন্তু তোরা ছাড়িয়ে দিয়ে আমার কোনো লাভ আছে? প্লিজ স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার। একটা সুযোগ দেন আমারে, তুই আমার জন্য কি করতে পারিস? স্যার আপনি যা বলবেন তাই করবো। তোর একটা শর্তে আমি ছাড়তে পারি, তোর উপরে কোনো চার্জশিটও লাগাবো না, কিচ্ছু লাগাবো না। আমি রাজি স্যার, আপনি যা বলবেন রাজি। শুনে তো নেই আগে, এমএলএর বউর কাছে যাইয়া আবার কাজ করবি, ওখানে কি ঘটনা হচ্ছে কি না হচ্ছে পাই টু পাই রেগুলার বিকালে আমার আপডেট দিবি। বলছি স্যার, ওখানে থাকলে তো ফোন করলে কোনো না কোনো সময় তো ধরা পড়ে যাবো, ফোন করার দরকার নেই, তুই প্রত্যেক দিন রাত্রে আমার মেসেজ করে জানাবি সব। যদি কোনো কারণে আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক দেখে ফেলে, তখন কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিচ্ছু হবে না, আমার রেগুলার রাত্রি মেল করবি ঠিক 9টা 5-এর সময়। আচ্ছা স্যার, আপনি যা বলবেন তাই। আর যদি কোনো কিছু লুকানোর চেষ্টা করেছিস, তাহলে ভাববি এই জেল চিরজীবন তোর জন্য। না স্যার, আপনারা যা বলেছেন আমি সেইভাবে সবকিছু পাই টু পাই আপডেট দিতে থাকবো। ঠিক আছে, এখন এখান থেকে বিরিয়ানি খেয়ে তারপর যা। না স্যার, কিচ্ছু খাওয়া লাগবে না, আপনি ছেড়ে দিলেই হবে। ঠিক আছে, যা তাহলে। অসংখ্য অসংখ্য স্যার ধন্যবাদ আপনাকে। মনে থাকে জানো, একদিন মিস করেছিস কি তারপরের দিন ঘেটি ধরে টেনে নিয়ে আসবো। না স্যার, কোনো মিস হবে না, কথা দিচ্ছি। ঠিক আছে। বলছি কটকটি, এখন আমার কি করা উচিত? ম্যাডাম, এখন বাড়িতে বাড়িতে গিয়ে বলবেন যে আমার আপনাদের ভোট চাই না, শুধু একটু আশীর্বাদ চাই, যাতে আমার ছেলে ভালো হয়ে যায়, আমার স্বামী ভালো হয়ে যায়, আর আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, তাকে যেন তাড়াতাড়ি খুঁজে পাই। বাস এই কথাটুকু বলবেন প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে। বাস দেখবেন লোকজন জড়ো হয়ে যাবে, একটু কান্না শুরু করে দেবেন, সব সিম্পৃতি ক্রিয়েট হয়ে যাবে, তারপরে দেখবেন ভোটে এমনিতেই দালদাল দালদাল করে জিতে গেছেন। সত্যি রে সত্যি, আমি একটা উকিল ডেকেছিলাম, বলেছিলাম মাসে 50,000 দেবো, কিন্তু তার মাথায় এত বুদ্ধি নেই। তুমি এরকম সিম্পল একটা গলায় গামছা পরে ঘুরে বেড়াও, কিন্তু তোমার মাথায় বুদ্ধি মানে খনিজ। কি যে বলেন ম্যাডাম, এই গরিব মানুষের আবার বুদ্ধি। তুমি চিন্তা করো না, আমি লোক কাজে লাগিয়ে দিয়েছি, তোমার ঠাকুমার সন্ধান চলছে। সে আমি জানি ম্যাডাম, আপনি যেখান থেকে পারেন আমার ঠাকুমাকে খুঁজে দেবেন, আপনার কথার দাম আছে। বাস যেটুকু বিশ্বাস করেছো তাতেই হবে। তা বলছি, ছেলেটার অবস্থা এখন কেমন? ওই তো ডাক্তারবাবুর কাছে এক ঘুলি যাই দেখে আসতে হবে। তাহলে এক কাজ করো, তুমিও রেডি হয়ে পড়ো, আমিও রেডি হয়ে পড়ি, ওই গ্রামে গ্রামে 2-4 জায়গায় গিয়ে এসব কথাগুলো বলে তারপরে হসপিটাল থেকে ঘুরে আসবানি। সবাই জানতেও পারবে না ছেলের জন্য হসপিটালে যাচ্ছে, স্বামীরই খুঁজতে যাচ্ছে, তাহলে আরো ভালো হবে না। একদম ম্যাডাম, তাহলে দেরি করো না, ঘপাত করে রেডি হয়ে পড়ো। আমারও রেডি কি ম্যাডাম, এই যে আমার ড্রেস, মাথার চুলিরও ওই একই স্টাইল, আর কোনো কিছুর আমার রেডির দরকার নেই। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি একটু রেডি হয়ে আসি। আচ্ছা ম্যাডাম। লা 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 লা। কে?
আমি ডাক্তারবাবু। হ্যাঁ, আসেন আসেন, ভিতরে আসেন। বলছি ম্যাডাম, আপনারা বললেন আসবেন, সে কথা বলে আর আশাআশির কোনো ছিন নাই। বুঝলাম না ব্যাপার স্যাপার। আরে বাবা, কি কাজে ব্যস্ত তার কি করে বলবো। ও ব্যস্ত বললি তো কাজ হবে না। ওদিকে তোমার ছেলে ঘপাঘপ করে সারালাস গিলছে, হ্যাঁ সে পয়সা দেবে কে? এই স্যারেলাক্স খাচ্ছে মানে? আরে বাবা, শরীরের অবস্থা একদম কাহিল। ব্লাড প্রেশার কমে 90 চলে আইছে। পালস কোনো মতে চলতিছে। ওই অবস্থায় থাকলে পারে যে কোনো সময় পটলে চলে যাবে। কি 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 বলছো? তার জন্যই তো সকালে বিকালে করে সারালাক্স খাওয়াতে হচ্ছে। বাবারে বাবা, সকালের তো বিকেল অব্দি 3টে সারালাক্স ঘ্যাপা ঘ্যাপ করে মারিয়ে যাচ্ছে। বলছি কি, ওই স্যারেলাক্স না খাওয়ায় ওই কলার জুস বানাই খাওয়ালি হয় না? কি যে বলেন ম্যাডাম, ওই কলা গলায় বেঁধে যাবে না? তাহলে চালের গুঁড়ো বাটিয়ে খাওয়ালি তো হয়। বলছি ম্যাডাম, ওই খালি চালের গুঁড়োও গলায় বেঁধে যায়। ওতে সারালাক্সই ভালো। পাইপ দিয়ে দিচ্ছি, শুরুত করে খেয়ে নিচ্ছে। বলছি জ্ঞান ট্যান ফিরছে নাকি? মাথা খারাপ। আপনারা যে ডোজ দিয়েছেন এত শিগগিরই ও ফেরে নাকি? হ্যাঁ, একদম কুমায় চলে গেছে। তাহলে ওই স্যারেলাক্স খাওয়াই এখন বাঁচায় রাখতে হবে। আরে বাবা, 4-5 দিন সারালাক্স খাওয়াবো, শরীরে একটু জুত চলে আসবে, ব্লাড প্রেশার একটু বাড়িয়ে যাবে, তারপরে আবার ওই না খাওয়াই রাখবো। ওই 50 টাকার একটা সেলাইন জোড়াই দিয়ে রাখিয়ে দেবো। বাস 2-3 দিন পরে পরে এই কাজ করতে হবে। মানে শরীরটাও ভালো থাকবে আর এদিকে কোমায়ও থাকবে। বুঝতে পারিস? সত্যি আপনার তুলনা হয় না। তুলনার কথা ছাড়ো, 10,000 টাকা আগে ছাড়ো। ওই যে এখন আবার 15খানা সারালাক্স কিনে নিয়ে যেতে হবে। বলছি কি, আপনি টেনশন করবেন না, আমরা এখন একটু গ্রাম ভ্রমণে বেরোচ্ছি, তারপর আসার সময় আপনার হসপিটাল হয়ে আসবো, ছেলেটাকেও দেখে আসবো, আর 10,000 না 15,000 টাকা দিয়ে আসবো আপনারে। 15,000 দেবেন? হ্যাঁ, এত কষ্ট করছেন তা আপনারও তো হাত খরচা আছে নাকি? সত্যি ম্যাডাম, আপনার মতন মানুষ হয় না। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর বুকে আসিছি কেন, কিন্তু যখনই আপনার মতন মানুষ দেখি তখন মনে হয় না না, পৃথিবীর বুকে আসিছি নিশ্চয়ই কোনো কারণ করিবার জন্য। হ্যাঁ, তার জন্য ম্যাডাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি আসেন, আমি এখন যাওয়ার সময় আপাতত ওই একটু ছোলার ছাতু কিনে নিয়ে যাই। যতক্ষণ টাকা পয়সা না থাকে ওই ছোলার ছাতু খাওয়াই। আচ্ছা, বলছি একটু ধ্যান দেবেন যাতে আবার জ্ঞান ট্যান না ফেরে। না না, ও যে ডোজ দেওয়া হয়েছে ও তাড়াতাড়ি আর জ্ঞান ট্যান ফেরবে না। আচ্ছা, তাহলে আপনি আসেন, আমরাও আসছি। ঠিক আছে। আর এসব কথা যেন কানাকান কোথাও না হয়। মাথা খারাপ, আমি জীবনে কোনদিন আসিনি তোমাদের বাড়ি। সত্যি আপনি একটা এক্সপার্ট মানুষ। থাক থাক, অনেক হয়েছে, যাই। 15,000 দিলি তো ভালোই হবে। খাওয়াচ্ছি হচ্ছে সাবুগুলা, আর বলিয়ে দিলাম সারালাক্স খাওয়াচ্ছি। বলছি ম্যাডাম, সারালাক্স খাওয়াচ্ছে বুঝলাম না। আরে ও যা খায় খাওয়া, ও নিয়ে টেনশন করো না। একবার ভোটে জিতে নি, তারপরে দেখো হ্যাঁ কিরকম মানুষের রক্ত টেসে টাকা বের করে নি, কত সারালাক্স খাওয়াবে, সারা জীবনে খাওয়াই আর শেষ করতে পারবে না। সত্যি ম্যাডাম, আপনার প্রচুর বুদ্ধি। আরে বুদ্ধি নালি হয়, এই তোমাদের এমএলএ দেখো কি ছাতা করিছে। 5 বছর ধরে এমএলএ ছিল, কোনো চ্যাটের ফুটো করিও নাই, ব্যাংকে 2-4-5 লাখ টাকা আছে নাকি, আর কিচ্ছু নাই। এবার আমি যদি এমএলএ হই, খালি দেখ বা 5 বছরে এত টাকা, মোটামুটি তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে ফুল করে দেবো। না ম্যাডাম, আমার ওই অ্যাকাউন্ট ফ্যাকাউন্টের দরকার নাই। আরে কথার কথা বলছি, তুমি চাপ নিও না, সব আমি দেখে নেবো। ম্যাডাম, এ কি উকিলির গলা মনে হচ্ছে? ম্যাডাম ছাড়া পেয়ে গেছি। ছেড়ে দেছে? ছাড়বে না, আপনি যে ডোজ দিয়েছেন ভয়তে সব থড়ো থড়ো করে কাঁপছে। ওইসব আমার কথা না, সব হচ্ছে এই কটকটির কথা। বলছি তাই তো ভাবি, তোমার ওই নারকেল বেগমের কাছে দেখেছিলাম যে। ও এখন থেকে আমাদের মানুষ। হ্যাঁ, এখন থেকে আমি এই ম্যাডামের এখানে কাজ করি। তা বলছি নারকেল বেগম আবার অসুবিধা করবে না তো? না না, ও নারকেল বেগম কি করবে, আমার মন মর্জি। আমার কেতা নাই, কম্বল নাই, আমি যখন ইচ্ছে যেখানে তখন ইচ্ছে সেখানে চলে যাই, ও নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তা বলছি ম্যাডাম, ওই দারোগাবাবুদের কি বলিছেন? হ্যাঁ, এত ঘপাত করে ছাড়িয়ে দিল, কোনো সই স্বাক্ষর কিচ্ছু নিল না, আমার কেলালো না, কিচ্ছু করলো না, খালি বসায় রাখলো। বলছি এসব কথা ছাড়ো, তুমি ওখানে যাই গল গল করে কি বলিস শুনি? কই কিছু বলিনি তো। কেন বলনি? আমি আমার স্বামীরই এই এরকম প্যারালাইসিসই ফেলাইছি, আমি আমার ছেলের এরকম প্যারালাইসিসই ফেলাইছি, এসব কথা বলনি? না 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 ম্যাডাম, আমি তো এসব কিছু বলিনি। মিথ্যা কথা বলো না, সত্যি কথা বললি তোমার রাখতাম। তুমি যে আসি এমনি ঘপাত করে তোমার একটা মিথ্যা কথা বললে, এখন তোমার আমি কি করে রাখি কাজে বলো? সত্যি করে বলছি ম্যাডাম, আমি এসব কিচ্ছু বলিনি। আমি বলেছি কি হলি হতেও পারে। তার মানে তো বলে দেওয়া। শোনো, আমরা হচ্ছে কুকুরের মতন বফাদার, জীবন চলে যাবে কিন্তু মুখ দিয়ে সত্যি কথা বেরোবে না। এই না হলি পারে লোকের বাড়ি কাজ করে কোনোদিন তার মন পাওয়া যায় না। শেখো, এর কাছ থেকে শেখো। বলছি ম্যাডাম, ভুল হয়ে গেছে, এইরকম আড়ু রাড়তে বাড়ছিল না, আর কি বলবো, মুখ দিয়ে মুখ ফসকে বেরোয় গেছে। ভাগ্যিস কটকটি সময় মতন আসিছে, না হলে আমি এখন জেলের ভিতরে থাকতাম, মাথায় কোনো কাজ করতেছিল না। সেই মুহূর্তে কটকটি আসে আমার যা বুদ্ধি দিল, সেই বুদ্ধির জন্য এখন তুমি বাইরে আর আমি এখন বাইরে। বলছি বাবা কটকটি, তোমায় অসংখ্য অসংখ্য প্রণাম। তা বলছি তোমার এমনি ছেড়ে দিল বুঝলাম না। মানে এখান থেকে যে কথাবার্তা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ওরা ভাবিছে এখন আমার ধরে রাখে কি করবে, তাই ছাড়িয়ে দিয়েছে। ভালো কথা, কোনো চাপ নেই। আর শোনো, কোনো বিশ্বাসঘাতকতা করো না। একটা কথা মনে রাখো, যে বাড়ি খাই সেই বাড়ির পরই, সেই বাড়ির সর্বনাশ কোনো সময় করবো না। তাই সবসময় মাথায় রাখবেন এই ম্যাডামের যেন আপনার দ্বারা কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, সে তো আমার মাথায় আছে। ম্যাডামের কাছে শোনেন, আজ পর্যন্ত আমি কথা কোনো জায়গায় কানাকান করেছি কিনা? তাহলে পুলিশে দুঘা দেওয়ার সাথে সাথে সব কথা বলে দিলে কেন? ম্যাডাম সব বলিনি, একটুখানি বলিছি, তার থেকে ওরা বুঝিয়ে বানাই টানাই বলিছে। বলছি ম্যাডাম ওসব কথা ছেড়ে দিন, ঠিক আছে? ওনাকে এখন রেস্ট করতে দিন। তুমি বলছো বলে তাই, যাও যাও, হাত পা দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো। আমি আর ম্যাডাম এখন একটু গ্রামে একটু প্রচারে বেরোবো। আচ্ছা, কটকটি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বলছি কটকটি, ওকে না রাখাই ভালো ছিল। ও আমাদের সম্পর্কে সবকিছু হয়তো পুলিশে বলে দিয়েছে, সে তো ম্যাডাম আমিও জানি, তার জন্য তো চোখের সামনে রাখলাম। এখন আমরা যদি এখান থেকে খেদাই দিতাম না, হতে পারতো নারকেল বেগমের সাথে যোগাযোগ করে সবকিছু বলে দিত, উগলাই দিত, তখন আপনি কি করতেন? তখন তো আপনার কমজোরি হয়ে যেত। কিন্তু এখন যদি আমরা এখানে যা করছি সব যদি পুলিশে বলে দেয়, সে তো 100% বলবে। তো ওইসব কথা বলবে বলেই তো ওরা এখানে পাঠাইছে, নাই তো ওরা কি ছাড়তো নাকি? পেদাই ওর চামড়া গোটাই নিত। ও এখন এখানে যা হয় সব কিছু পাই টু পাই ফোনে বলবে, নাই তো SMS করে জানাবে। এত কিছু জানা সত্ত্বেও তুমি ওকে রেখেছো? দেখেন ম্যাডাম, এই কটকটির কামাল, ওর চোখের সামনে সবকিছু হয়ে যাবে, কিচ্ছু ধরতে পারবে না। আর ওরা যদি এখান থেকে খেদাই দেন না, নির্ঘাত ওই নারকেল বেগমের সাথে যোগাযোগ করে আমাদের পান মারার চেষ্টা করবে। তার জন্য চোখের সামনে থাকবে, ভালো ব্যবহার করবো, ওর হাঁটুর তাল দিয়ে আমরা ফোনা দিয়ে বেরোয় যাবো, টের পাবে না। বলছি বাবা কটকটি, তোমার বয়স কত? এই তো 18 বছরে পড়িছে। সত্যি তুমি যা কথা বলো, আর তোমার যা মানে মাইন্ড, মানে একদম বলার বাইরে। গরিব পরিস্থিতি তো ম্যাডাম পড়াশোনা করতে পারিনি। নির্ঘাত তুমি যদি পড়াশোনা করতে না, বিশাল বড় একটা উকিল ফুকিল হতে। আপনার আশীর্বাদ মাথায় থাকলে এবারে আপনার সঙ্গে কাজ করে আমি সেই পর্যায়ে পৌঁছে যেতে পারবো। আরে তুমি তো এখন পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট, আমার কোনো চাপ নেই। তোমার ঠাকুমারে খুঁজে দিই, তারপরে ওই পাশে একটা ঘর বানিয়ে দেবো, ওখানে থাকবা তুমি, ঠিক আছে? বিয়ে থা যা করো সবকিছু আমার দায়িত্ব। হ্যাঁ, এই অধমরে একটু আশীর্বাদ করবেন, তাতেই হবে। কিন্তু তুমি একটা কথা দাও যে আমার ছাড়িয়ে তুমি নারকেল বেগমের কাছে কোনোদিন যাবা না। তোমার যত আবদার সব আমি পূরণ করবো, কিন্তু তুমি নারকেল বেগমের কাছে কোনোদিন যাবা না। শোনেন ম্যাডাম, আমি গরিব হতে পারি, হ্যাঁ, আমার চরিত্র অত খারাপ না। আমার যখন মানুষ কেউ ধোকা দেয় তখনই আমি একজনের ছাড়ে একজনের কাছে যাই, নয়তো কোনোদিন যাই না। প্রথমত MLA বাবু এই বাড়িতে আমার আনিছিল, হ্যাঁ, আমি তো যেতাম না, কিন্তু আপনারা আমার পিঠ পিছে অনেক কথাবার্তা বলেছেন, আমি শুনেছি। তার জন্য দুঃখে যন্ত্রণা আমি নারকেল বেগমের সাথে যাই যোগাযোগ করেছি। ও যেসব হয়েছে জিনিস এসব ভুলে যাও। এখন থেকে আমি তোমার মন থেকে নিজের মানুষ মানি, বুঝতে পেরেছো? তুমি আর এইসব নিয়ে চিন্তা করো না। আমি সারা জীবন তোমার নিজের ছেলের মতন দেখবো, তাই দেখলি তাতেই হবে ম্যাডাম। ও নিয়ে তুমি চিন্তা করো না। আর একটা ম্যাডাম কথা, এই যে উকিলের সামনে এমন ভাবে ব্যবহার করতে হবে, মানে ওর উপরে আমরা 100% বিশ্বাস করি, বুঝতে পারিছেন? ঠিক বলিস। আর আমরা কি প্ল্যানিং করছি কি না করছি এসব কথা কিচ্ছু বলবো না। ওই তো ম্যাডাম, তাহলে তো বুঝে ফেলাবে যে ওর সামনে তো আমরা ফাঁকি মারছি। ওর সামনে আমরা প্ল্যানের কথা বলবো, কিন্তু সেই প্ল্যানে আমরা কাজ করবো না, আমরা অন্য প্ল্যানে কাজ করবো। সত্যি কটকটি, তুমি যদি আমার তো বয়সে 1 বছরের বড় হতে না, আমি তোমার পদধূলি আমার মাথায় নিতাম। ছি ছি ম্যাডাম, এসব কথা বলবেন না। রাজনীতি আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতন কম বয়সে এত মাথায় বুদ্ধি আমি জীবনে কোনোদিন দেখিনি। আপনি খালি দেখেন, আপনি MLA হবেন আর আমি পিছন থেকে বুদ্ধি দেবো, সেইভাবে চলবেন, দেখবেন পয়সা করি গয়নাগাটি ওসব তো অ্যাটাচি ভরা, আর মানুষ আপনার জয় জয়কার করবে। সত্যি কটকটি, তুমি ভগবান রূপে এসেছো আমার জীবনে। ম্যাডাম, খালি আমার একটাই রিকোয়েস্ট, আমার ঠাকুমাকে খুঁজে বের করুন। চিন্তা করো না, লোক লাগিয়ে দিয়েছি, আজকে বিকেলের ভিতরেই হয়তো খুঁজে পাওয়া যাবে। জয় মহারানীর জয়। ওসব বলে লজ্জা দিও না।